এখানেও আবার সেই একাকিনী অভিযোক্তি, সোল প্রসিকিউট্রিক্স। সাক্ষী কোথায়, প্রমাণ কি, তারপর কেন, কিসের জন্য, সম্বন্ধ কি, কে বিনয় সান্যাল? বিপদের কথা বিপদ বুঝবে, অন্ধকারের কথা অন্ধকার। তারপর 10 দিক আলো করে জ্বলে উঠল সরলতা। আমি এবার যাই। ত্রস্ত ব্যস্ত হয়ে দরজার দিকে এগোলো মৃন্ময়ী। গপ্পবাজ রাজের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের একটি আত্মহত্যা। গল্পটি আমরা বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত অচিন্ত কুমার সেনগুপ্তের 101 গল্প বইটি থেকে নিয়েছি। গল্প পাঠের স্বার্থে আমরা কিছু শব্দের সংযোজন বা বিন্যাস বদল করলেও মূল গল্পটি অক্ষুণ্ণ রেখেছি। লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত ও প্রকাশক বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করছি। শুরু করছি আজকের গল্প, একটি আত্মহত্যা। সারাদিনের বিভিন্ন আইনি জটিলতা সামলিয়ে ডিস্ট্রিক্ট জজ সাহেব প্রভাকর বাবু সন্ধেবেলা বাড়ি ফিরলেন। বসার ঘরেই অপেক্ষা করছিলেন স্ত্রী অদিতি। প্রভাকরকে খবরটা জানাতে যেন মুখিয়ে ছিলেন তিনি। দিনের শেষে স্বামীকে সামনে পেয়েই ব্রেকিং নিউজ দেবার মতো বলে উঠলেন, সারা শহরে ঢিঢি পড়ে গেছে, বিনয় সান্যালের বউ আত্মহত্যা করেছে। খবরটা শুনেই প্রভাকরের হৃদযন্ত্রে যেন 440 ভোল্টের একটা বিদ্যুতের শক লাগলো। একটা অজানা ভয় দ্রুত মস্তিষ্ক থেকে শির দ্বারা বেয়ে পায়ের পাতা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু তার এতদিনের অভিজ্ঞতা তাকে দ্রুত বার্তা পৌঁছে দিল, বি স্টেডি প্রভাকর। নিজেকে দ্রুত সামলে নিয়ে যেন ঘটনার সঙ্গে তার কোনো যোগই নেই এমন গলায় বললেন, কে কে বিনয় সান্যাল? বিনয় সান্যালকে চিনতে কারো বাকি আছে নাকি? খবরের কাগজে নাম বেরিয়ে গেছে। কত লোকেরই তো বেরোয়, বলো না কে? আরে ওই রেপ কেসের আসামি, রিলিফের বিনয় সান্যাল। অত ভনিতার দরকার নেই, সোজাসুজি বলো না কেন রেপ কেসের আসামি। কিন্তু বউটা মরল কিসে? আর কিসে? গলায় দড়ি দিয়ে, একেবারে ভর দুপুরে গলায় দড়ি। সমস্ত শহর নাকি ভেঙে পড়েছিল। পুলিশও এসে গিয়েছিল সদলে গাড়ি নিয়ে, ডাক্তারও এসেছিল। কিন্তু তখন আর ডাক্তারের কি কাজ? ঝুলন্ত দেহ নামিয়ে খাটে শুইয়ে রেখেছিল। তারপর পুলিশের গাড়িতে নাকি মর্গে নিয়ে চলে যায়। কাজের মেয়ে বলছিল, কি সুন্দর দেখতে। আহা, মরলো কেন? আর কেন? লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায়। অমন যার স্বামী সমস্ত সংসারের মুখ পুড়িয়েছে। আহ, আগে অপরাধটা প্রমাণ হোক। সবে তো দায়রা কোর্টে এসেছে, জুরির বিচারে কি হয় কেউ বলতে পারে না। আঁচলের ফুটের গেট খুলে একটা চিরকুট পাওয়া গেছে। পাওয়া গিয়েছে? মৃত্যুর কারণ তাহলে লেখা আছে তাতে? আর কারণ সব মুহূর্তের ভুল, মুহূর্তের অভিমান। সে কি, আজ তো সকালের আদালতে নিজেই কোর্টে উপস্থিত ছিল, বসেছিল আসামির উকিলদের পাশে। কাল রাত্রে নাকি সিনেমায় পর্যন্ত গিয়েছিল। সিনেমার কথা শুনেই প্রভাকর ফ্ল্যাশব্যাকে চলে গেলেন। গতকাল রাতে ওই কথাই তো শুনেছিলেন মৃন্ময়ীর মুখে। সে বলেছিল বটে, আমি সিনেমা দেখার নাম করে এসেছি। সঙ্গে আর কেউ আছে? প্রভাকর জিজ্ঞেস করলে। না। দূরে রাস্তায় অপেক্ষা করছে? কেউ না। একা একা যান নাকি সিনেমায়? চেনা সাইকেল রিক্সায় যেতে কোনো অসুবিধা হয় না। কখনো কখনো পাড়ার কোনো বউঝিকেও তুলে নেন। এখন সেই সাইকেল রিক্সায় এসেছেন বুঝি?
চমকে উঠল প্রভাকর। না, পায়ে হেঁটে। এসব তো পরের কথা। গোড়াতেই তো প্রভাকর চমকে উঠেছিল যখন দেখল কম্পাউন্ডের গেট ঠেলে স্যান্ডেল পায়ে একাকিনী এক মহিলা তারই অফিস ঘরের দিকে এগিয়ে আসছে। সর্বনাশ আর কাকে বলে? মেয়ে যখন, তখনই জটিলতা। কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে এলে তো জটিলই, এমনি খুচরো এলেও জটিল। ভয়ে জড়ো সড়ো হয়ে ঢুকে পড়ল মৃন্ময়ী। এতক্ষণ পায়ের নিচে পাথরের কুঁচির খড়খড় শব্দ হচ্ছিল, এখন ভারী মোলায়েম মনে হলো। নিচের দিকে তাকিয়ে দেখল পুরু কার্পেট। লোক শোবার জন্য তোষক পায় না, এ একেবারে পায়ের জন্য বালাপোষ। কি চাই? প্রায় মুখিয়ে উঠল প্রভাকর। আপনার কাছে একটা আবেদন আছে। তা প্রভাকর জানে, এবং তা যে অযৌক্তিক আবেদন তাও জানে, কিন্তু কণ্ঠস্বর বিমর্ষ হলেও সলজ্জ সরল। বললে, বসুন। মুখোমুখি একটা চেয়ারে বসল মৃন্ময়ী, কিন্তু কি বলবে, কিভাবে বলবে ঠিক করতে পারছে না। প্রভাকরও প্রতীক্ষা করতে লাগলো। যদি তেমন কিছু বিপদ দেখে টেলিফোনের দিকে তাকালো, থানায় রিং করে দেবে। আবেদনটা না শোনা পর্যন্ত প্রতিরক্ষার চেহারাটা ঠিক করা যাচ্ছে না। আরও কতক্ষণ কুণ্ঠিত হয়ে থেকে অস্ফুটে মৃন্ময়ী বললে, আপনার কাছে একটা আবেদন আছে। আমার স্বামীর বিষয়ে বলতে এসেছি, যদি একটু শোনেন। কোন কেস? আবার থামল মৃন্ময়ী। যদি কেস হয়, আবেদন যে নামঞ্জুর হবে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সেক্ষেত্রেও সেটা আর প্রভাকরের ফাইলে রাখা যাবে না। কাল সকালেই অন্য কোর্টে ট্রান্সফার করে দিতে হবে। যদি আবেদন মঞ্জুরযোগ্য হয়। কি ঘুষ নিয়ে এসেছে? কোন আপিল, কোন ইনজাকশন, বিবাহ বিচ্ছেদ, কাস্টাডি? তবু মুখ থেকে কথা বার করছে না মৃন্ময়ী। কে আপনার স্বামী? নাম কি? বিনয় সান্যাল। কোন বিনয় সান্যাল? রিলিফের যে? হ্যাঁ, সেই বটে, কিন্তু মৃন্ময়ীর ভরাট চুলে সিথি ভরা ডগডগে সিঁদুরের দিকে তাকিয়ে রইল প্রভাকর। কিন্তু কি? বিশ্বাস করুন, কেসটা মিথ্যে। রাগে প্রভাকরের রক্ত গরম হয়ে উঠল। বললে, বিচার শেষ হবার আগে তা কি করে বলা যায়? আর এ জুরির বিচার। আপনি জজ সাহেব, আপনি যেমন বলবেন জুরিরাও তেমনি বলবেন। তার কি মানে আছে? ও পক্ষ যদি জুরিকে ঘুষ দেয়? ওরা তা পারে। মেয়েটা ভীষণ বিচ্ছু। কে মেয়েটা? ভিকটিম গার্ল? বয়স কত? বয়স কমাতে চাইছে, কিন্তু আপনি দেখবেন পেকে ঝুনো হয়ে গেছে। 20-21 কম নয়। রিফিউজি মেয়ে, একটা চাকরি পাওয়া যায় কিনা তারই সন্ধান এসেছিল আমার স্বামীর কাছে। ম্যাট্রিক্সও পাস নয়, কি করে চাকরি হবে? চাকরি হয়নি বলি আক্রোশে এই মামলা সাজিয়েছে। কি অসম্ভব গল্প! বলে কিনা ঘটনাটা আমাদের বাড়িতেই নাকি ঘটেছে। স্ত্রী বাড়িতে, এই অবস্থায় কোন স্বামীর পক্ষে এই অপরাধ করা সম্ভব? বিশ্বাসযোগ্য? যদি সত্য হতো, মেয়েটা চেঁচালো না কেন, আমাকে ডাকলো না কেন? সেসব বিচারকালে দেখতে হবে। যদি ঘটনাটা হয়েও থাকে, তাহলেও ধরতে হবে মেয়েটার সম্মতি ছিল। সম্মতি থাকলে তো আর ওই অপরাধ হয় না। যদি অবশ্য বয়সে না থাকে। বয়সের গাছপাথর নেই যে ঠেকবে। মেয়েটা আগে থেকেই নষ্ট। সেসব সাক্ষ্য প্রমাণে ঠিক হবে। কিন্তু আমাদের উকিল বলেছে নষ্ট হলেও কেস হতে পারে। আসলে হচ্ছে সরল সম্মতি। সম্মতি যদি থাকে তাহলে নষ্ট হলেও কিছু নয়, নষ্ট না হলেও কিছু নয়। অলক্ষেই বুঝি প্রভাকরের হঠাৎ সাহায্য করতে ইচ্ছে হলো। বললে, হ্যাঁ, কিন্তু মেয়েটা যদি আগে থেকেই নষ্ট হয় তাহলে সম্মতিটা অনুমান করা সহজ হবে,
কিন্তু আমি বলছি, সম্মতি থাকলেই কি এ পক্ষের অসংযত হতে হবে? একজন সরকারি কর্মচারী, তার সামান্য দায়িত্ববোধ নেই? মুহূর্তে ভুল করে ফেলেছে। এ সমস্তই বিচারের কথা, কোর্টের কথা। তা এখানে কি? আমি বিচার বুঝি না, আমি শুধু বুঝি আপনাকে। আমি কি করব? আমার স্বামী নির্দোষ, আপনি আমার স্বামীকে খালাস দিয়ে দেবেন, এর কম হলে চলবে না। টেলিফোনের উপর হাত রাখলো প্রভাকর। জানেন, থানায় ফোন করে দিলে পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে। তাই করুন, আমাকে জেলে দিন। কেঁদে ফেলল মৃন্ময়ী। আমার স্বামীর বদলে আমি যদি আসামি হতে পারতাম, কিংবা ধরুন ওই ভিকটিম গার্ল হতে পারতাম, তাহলে আমার সহ্য হতো। যে নির্দোষ, তার লাঞ্ছনা আর অপমান তিল তিল করে দগ্ধ করতো না। আপনি যদি ভিকটিম গার্ল হতেন? চোখের কোণে প্রভাকর বুঝি দেখলো বাঁকা করে। হ্যাঁ, তাহলে আমার স্বামী তো বাঁচত, নির্দোষের তো জেল হতো না। কিন্তু আপনার কি হতো? অবস্থার বিপাকে পড়ে যদি সর্বনাশ হয়ে থাকে, আমার স্বামীর আমার পক্ষ নিতেন, ক্ষমা করতেন। না করলেও বিশেষ এসে যেত না, তার তো জেল হতো না, সে তো ছাড়া পেত। নির্দোষ হলে এমনিতেই ছাড়া পাবে? তা বলা যায় না, অনেক সময় বিচারে ভুল হয়। সেই বিচারের ভুলেই হয়তো আসামি ছাড়া পেল। যেমন করে হোক পেলেই হলো। তাই আমাকে উকিলবাবুরা বলেছে কোর্টে গিয়ে বসতে। যদি আমাকে দেখে জুরিদের মায়া হয়, যদি এমন স্ত্রী থাকতে এমন ঘটনা অসম্ভব, দৈবা তেমনি মনে করে বসে। কিন্তু আমি সংসার থাকতে চাই না, তাই আপনার কাছে একেবারে নিশ্চিন্ত হতে এসেছি। প্রভাকর ছটফট করে উঠল। আমি কি করব? আমার তো একার বিচার নয়। না, আপনার একারই বিচার। আপনি একাই হাজার। আপনি ইচ্ছা করলেই নয়কে হয়, হয়কে নয় করে দিতে পারেন। যেমন করেই হোক, এ যে কোনো মূল্যে আমার স্বামীকে বাঁচিয়ে দিই। দোষী সাব্যস্ত করলে ওর শুধু জেলই হবে না, চাকরি চলে যাবে। ছেলে মেয়ে নিয়ে আমি তখন কোথায় দাঁড়াবো? সব কিছু তো যাবেই। একটা হীনতম অপরাধ, জেল খাটা কয়েদি আমার স্বামী। আমার সন্তানদের বাপ এই কলঙ্ক নিয়ে বাঁচবো কী করে? আমার স্বামীকে শুধু নয়, আমাকে, আমার শিশু সন্তানদের বাঁচান। তন্ময় হয়ে তাকালো প্রভাকর। আশ্চর্য, পাপ এমনই নিটল হয়ে আসে। ঘুষ কখনো এমন সুগল হয়। নিয়তি কেমন সুন্দর করে সাজিয়েছে বাড়িতে। উপরে দোতলায় স্ত্রী অদিতি, কে বলবে রূপসী নয়? তার অযাচিত সুযোগ স্বয়মাগত, সুসম্মত। আর সেও কিনা উচ্চতম সরকারি কর্মচারী, সংযমের ভাণ্ডার। সবই মুহূর্তের ভুল। মুহূর্তের ভুলেই এই জগৎ। তেমনি ঈশ্বর করুন, বিনয় সান্যালও মুহূর্তের ভুলেই ছাড়া পেয়ে যেতে পারে। সব নিয়তির মর্জি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইলেকট্রিসিটি ফেল করবে, এ কে ভেবেছিল? নিয়তিকে অন্ধ কে বলে? নিয়তি রূপদক্ষ। অন্ধকার তো নয়, আশীর্বাদ। সমস্ত ঘর দোর বারান্দা মাঠ ঘাট রাস্তা অন্ধকারে ভরে গেল, ভেসে গেল। এতে আশ্চর্য হবার কিচ্ছু নেই। মফস্বল শহরে এ দুর্নিমিত হামেশাই হচ্ছে, বরং ভালোই হলো। উপর থেকে অদিতি নামতে পারবে না, উদ্বিগ্ন হবারও কিচ্ছু নেই। প্রভাকরের হাতের কাছেই মজুত আছে টর্চ, ক্যান্ডেল, দিয়াশলাই, নিত্যিকার আয়োজন। কোনো ভয় নেই, আমি আছি। বরং মৃন্ময়ীরই ভয় পাবার সম্ভাবনা। মৃন্ময়ীর মনে হলো প্রভাকর যেন খুব কাছের থেকে বলছে পায়ের নিচেকার কার্পেটের মতোই নরম কণ্ঠে। তাই মৃন্ময়ীকে স্বর অস্ফুট করতে হলো। হ্যাঁ, আমি জানি আপনি আছেন, আমার ভয় নেই। আমার স্বামীর জন্য আমি পাগল হয়ে গেছি, পাগলের কিসের ভয়? কিন্তু প্রভাকর পাগল নয়, সে বিচারক, সূক্ষ্ম রূপে বিচক্ষণ। এখানেও আবার সেই একাকিনী অভিযোক্তি, সোল প্রসিকিউট্রিক্স। সাক্ষী কোথায়? প্রমাণ কি? তারপর কেন, কিসের জন্য, সম্বন্ধ কি? কে বিনয় সান্যাল? বিপদের কথা বিপদ বুঝবে, অন্ধকারের কথা অন্ধকার। তারপর 10 দিক আলো করে জ্বলে উঠল সরলতা। আমি এবার যাই। ত্রস্ত ব্যস্ত হয়ে দরজার দিকে এগোলো মৃন্ময়ী। কাল কোর্টে দেখা হবে।
হ্যাঁ, যাবেন। আপনার উকিলের পাশে বসবেন। প্রভাকরও এক পা এগিয়ে এলো দরজার দিকে। আপনার উকিল কিন্তু বেশ বুদ্ধিমান। জুরির মন কখন কি দেখে টলে যায় বলা যায় না। আমি জুরি ফুরি বুঝি না, আমি জজ সাহেবকে বুঝি। ওসব দেবদেবী না ধরে আমি স্বয়ং ঈশ্বরকে ধরেছি। বিজয়িনীর মতো মাথা উঁচু করে চলে গেল মৃন্ময়ী। পরদিন একটু যেন সাজগোজ করেই কোর্টে গেল, বসলো তার উকিলদের পাশটিতে। কিন্তু এ কার কোর্ট? বিচারাসনে এ কোন হাকিম? টাক মাথায় এ কে বুড়ো? এই কোর্টে বিচার হবে? মৃন্ময়ী যেন নিজের মনেই আর্তনাদ করে উঠল। হ্যাঁ, এই কোর্টেই তো। তার সিনিয়র উকিল বললে, তবে আমি যে জানতাম জজ সাহেবের কোর্টে বিচার হবে। এও জজ সাহেব, তবে অ্যাডিশনাল, বললে জুনিয়র। এই জজ বাবু, মুচকি হেসে টিপ্পনি কাটল সিনিয়র। ডিস্ট্রিক্ট জাজকে বলে জজ সাহেব আর অ্যাডিশনালকে বলে জজ বাবু। জজ সাহেব সর্বক্ষণ শার্ট প্যান্ট পরে থাকে, আর জজ বাবু কোর্টের সময়টুকু ছাড়া বাকি সময় ধুতি পাঞ্জাবি। আমি যে শুনলাম জজ সাহেব। মৃন্ময়ী বাতাসের অভাবে হাঁপিয়ে উঠল। বাবু শুনতে সাহেব শুনেছেন, তাতে কিছু এসে যাবে না। সিনিয়র চাইল আশ্বস্ত করতে। কাপড়টা খুলে মেলে পড়লেই বাবু, পাক দিয়ে পড়লেই সাহেব, হরে ধরে তো সমান। আচ্ছা দেখো তো। হঠাৎ সন্দিগ্ধ স্বরে জুনিয়রকে জিজ্ঞেস করলে, দেখো তো আজই 21টা এ কোর্টে ট্রান্সফার হয়েছে কিনা। জুনিয়র রেকর্ড দেখল। না, গোড়াগুড়ি থেকেই একে এ কোর্টে অ্যাসাইন করা। মুহূর্তের ভুল। মৃন্ময়ী উঠে পড়ল। যাই, একবার জজ সাহেবকে তার নিজের কোর্টে দেখে যাই। মন্দিরে ঢুকতে না পারুক, কোর্টে নিশ্চয়ই পারবে। কিন্তু একই ঘর খালি, কোথায় জজ সাহেব? অফিস বললে ইন্সপেকশনে গিয়েছেন, সন্ধ্যায় ফিরতে পারেন, নাও পারেন। না, সন্ধ্যায় ফিরেছে প্রভাকর, আর ফিরেই শুনেছে বিনয় সান্যালের স্ত্রী আত্মহত্যা করেছে। কেন মরল? কেন? আর কেন? লজ্জায়, ঘৃণায়, বিশ্বাসঘাতকতায় অমঞ্জার স্বামী সমস্ত সংসারের মুখ পুড়িয়েছে। হঠাৎই প্রভাকর দেখলেন একটা পুলিশের গাড়ি এসে থামলো তার গেটে। ডিস্ট্রিক্ট জজ সাহেব প্রভাকর বাবুর বাড়িতে পুলিশের আনাগোনা নিত্য লেগে থাকে। এতে তার ভয় পাওয়ার বা চমকে ওঠার কোনো কারণ নেই, কিন্তু আজ পেলেন। ভেতরটা অজানা ভয়ে গুড় করে উঠল। সেই উৎকণ্ঠা আরও চরমে উঠল যখন পুলিশ অফিসার ঘরে ঢুকেই বললেন, রেপ কেসের আসামি রিলিফের বিনয় সান্যালের স্ত্রী আজ দুপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তার আঁচলের খুঁটে আমরা একটা চিঠি পেয়েছি। মৃত্যুর কারণ লেখা আছে সে চিঠিতে। মুহূর্তেই যেন ফ্যাকাশে হয়ে উঠল প্রভাকরের মুখ। আর তো মুখে জিজ্ঞেস করলো, কি কারণ? কে দায়ী তার মৃত্যুর জন্য? কার নাম লিখেছে? পুলিশ অফিসার একটু দায়সারা গলাতেই জবাব দিল, লিখেছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিঃশ্বাস ছাড়ল প্রভাকর। বললে, কত ডাইং ডিক্লারেশন দেখলাম। মৃত্যুর কাছাকাছি হয়ে মানুষ কেমন সত্য কথা বলে, কেমন হঠাৎ মহৎ হয়। শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একটি আত্মহত্যা। প্রকাশক বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড। গল্পের কথক প্রভাকর বাবু, সিনিয়র উকিল, জুনিয়র উকিল ও পুলিশ অফিসারের ভূমিকায় আমি সত্যশীল ঘোষ। অদিতি ও মৃন্ময়ীর ভূমিকায় মণিদীপা মণ্ডল। আবারও আমরা লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত ও প্রকাশক
বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেডের কাছে আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও গল্প পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে অল অপশন অন করে দিন। আগামী দিনে আরও যেসব গল্প নিয়ে আসবো তাহলে সহজেই আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আরও বৃহত্তর করে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আপনাদের পরিচিত জনদের বলুন আমাদের শুনতে, এবং তাদের যদি ভালো লাগে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে। নমস্কার।